ফরিদা বেগম হতবাক হয়ে একবার ছেলের দিকে আরেকবার স্বামীর দিকে তাকাচ্ছে। তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কখন নেওয়া হলো আর কেনই বা নেওয়া হলো সে বুঝতে পারছে না। আজ তো শুধু আংটি বদল অনুষ্ঠান হওয়ার কথা, আর তারপর বিয়ের পাকা কথা বলা সহ বিয়ের তারিখ ঠিক করার কথা। এসব কখন আবার ঠিক হলো সে কিছুই বুঝতে পারছে না। শুধু সে নয়, উপস্থিত সবাই অবাক। সবচেয়ে অবাক পদ্ম নিজেই। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। বিয়ে নিয়ে কোনো রকম কোনো মানসিক প্রস্তুতি তার নেই এখন। এইরকম একটা বড় সিদ্ধান্ত কিভাবে আরিফ সাহেব তার সাথে একবার কথা না বলে সবার সামনে জানিয়ে দিল, এটাই মাথায় আসছে না তার এখন। আরিফ এক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। সোবহান সাহেবের মুখ পাংশুটে হয়ে আছে, দরদর করে ঘামছে সে। ছেলে যে তাকে উল্টো চালে ধরাশায়ী করে দেবে সে কোনোদিন ভাবতে পারেনি। ফরিদা বেগম উঠে দাঁড়ায়, আরিফের সামনে এসে দাঁড়িয়ে বলে, এসব কখন ঠিক হলো? আর এভাবে বিয়ে হয় নাকি? আরিফ মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। না হওয়ার কি আছে মা? এমন তো নয় যে এখানে আমাদের পরিবারের কেউ অনুপস্থিত আছে। সবাই যখন আছে বিয়েটা হয়ে যেতে দোষ কোথায়? ফরিদা বেগম অসহিষ্ণু হয়ে বলো, শুধু পরিবারের লোক থাকলে হবে? আরিফ, আমাদের কত শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে। তাদের কাউকে কিছু না জানিয়ে দাওয়াত না দিয়ে এভাবে হুট করে বিয়ে করে ফেলা কোনো বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে না। আরিফ ছোট্ট একটা শ্বাস ফেলে মায়ের দুই কাঁধে হাত দিয়ে বলো, মা, পদ্মের পরিবারের অবস্থা তুমি জানো। ওর একার রোজগারের সংসারটা চলে। ওদের পক্ষে এখানে এত মানুষ আপ্যায়ন করা সম্ভব নয়। যদি আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবদের দাওয়াত দেওয়াই লাগে, আমরা অনুষ্ঠান তো করবই, সেখানে সবাই উপস্থিত থাকবে। আরিফ এতটুকু বলে বাবার দিকে তাকায় আবার। আর এই সিদ্ধান্ত আমি আর বাবা দুজনে মিলে নিয়েছি। ঠিক বললাম তো বাবা? সোবহান সাহেব কোনো উত্তর দিল না, জোর করে হাসার চেষ্টা করলো। আরিফ এবার সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলো, কারো কি আপত্তি আছে এই সিদ্ধান্তে? সেতার আর জোহরা এতটাই অবাক যে কোনো কথা বলতে পারছে না তারা। পদ্ম তাদের দিকে একবার তাকিয়ে নিজেই উঠে দাঁড়ায়। আরিফের দিকে তাকিয়ে বলে, আমার আপত্তি আছে আরিফ সাহেব। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে জানত পদ্ম এত সহজে রাজি হবে না। সোবহান সাহেব মুখে হাসি ফুটে ওঠে, তাড়াতাড়ি করে বলে, তাহলে আর কি করা যাবে? পদ্ম বরং আর একটু সময় নিক। কি বলো আরিফ বাবা? আরিফ ছোট্ট করে হেসে বাবার দিকে তাকায়। পদ্মের সাথে আমি কথা বলে নেব। আর কেউ কিছু বলতে চান আপনারা? পদ্ম কিছু বলতে যাবে তার আগেই জোহরা দাঁড়িয়ে পদ্মের হাত ধরে তাকে থামায়। এরপর হেসে বলে, দেখো আরিফ বাবা, আমরা তো বিয়ের জন্য একদমই তৈরি ছিলাম না। সবচেয়ে বেশি যে প্রস্তুতি নেওয়ার তা হলো মানসিক প্রস্তুতি। আজ বরং বিয়ের তারিখ ঠিক করে নেওয়া যাক সবাই মিলে। খুব তাড়াতাড়ি আমরা একটা তারিখ ফেলে বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে চাই। সে তারাও জানায়, তারও একই মত। সোবহান সাহেব আরিফের দিকে তাকিয়ে বলে, দেখছো আরিফ, ওরা কেউ চায় না আজ বিয়ে হোক। সবার মতামত নেওয়ার তো দরকার আছে। ওরা মেয়ে বাড়ির লোক, ওরা যদি না চায় আমরা তো জোর করতে পারি না। আরিফ সবার কথা শুনছিল চুপ করে। এরপর জোহরা আর সেতারা দিকে তাকিয়ে বলো, আপনারা কোনো চিন্তা করবেন না, যা ব্যবস্থা করার রাতের মতো হয়ে যাবে। পদ্ম এবার হালকা চিৎকার করে বলো, এসব কি হচ্ছে আরিফ সাহেব? আমি তো বললাম আমি এখন রাজি না। পদ্ম কথা শেষ করার আগে আরিফ চোখ মেলে তার দিকে তাকায়। পদ্মের মনে হলো আরিফ তাকে কিছু বলতে চায়। হুট করে এভাবে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মানুষ আরিফ নয়। নিশ্চয়ের পেছনে কোনো কারণ আছে। পদ্ম তখনের জন্য চুপ করে যায়, কিন্তু মনের ভেতর খসখসানিটা কমে না তার কোনোভাবে। আরিফ সেতারার কাছে এসে দাঁড়ায়। সেতারার কেমন অস্থির লাগছে। মেয়েটা সুখী হোক তাই সে চায়, কিন্তু সবকিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সে কখনো ভাবতেই পারেনি। আরিফ এসে সেতারার হাত ধরে বলে, পদ্ম রাজি হলেও কি আপনি আপত্তি করবেন? সেতারা আমতা আমতা করে বলে, আসলে বাবা বুঝতেই পারছো, হুট করে এমন কিছু হতে পারে এমন কিছু ধারণা ছিল না আমাদের। মেয়েটা তো আমাদের অনেক আদরের। আরিফ হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার রাজকন্যা আমার রানী হয়ে থাকবে, আপনাকে কথা দিচ্ছি। সেতারার পর কি বলবে ভেবে পায় না। ছেলে মেয়েদের সব সিদ্ধান্ত এর আগে তাদের মামা মোজাম্মেলে নিয়েছে, কোনো দুশ্চিন্তাই ছিল না তার। হঠাৎ করে এই পরিস্থিতিতে কিভাবে সামলানো যায় সে জানে না। আর চোখে জোহরার দিকে তাকায় সে। জোহরার মুখ দেখেও হতবিহ্বল মনে হয়। আরিফ পদ্মর সামনে এসে দাঁড়ায়। পদ্ম হালকা কেঁপে উঠছে। ভীষণ ভয় করছে তার। এটা ঠিক যে সে মনে প্রাণে আরিফকে শুধু চায় তার জীবন সঙ্গী হিসাবে, কিন্তু কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াভাবে হঠাৎ সব হয়ে যাবে তার কল্পনাতেও আসেনি কখনো। তাই সবটা হজম করতে পারছে না সে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে তার। পদ্ম, আরিফের সে ভরাট কণ্ঠের ডাক। পদ্ম আবার ঈষৎ কেঁপে ওঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে উত্তর না দিয়ে। আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি একান্ত আমার কিছু কথা শুনতে পারবে? পদ্ম তখনও উত্তর দেয় না। পদ্ম, আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করছে তোমার সিদ্ধান্তের উপর। তুমি কি দয়া করে আমার কিছু কথা শুনবে? সোবহান সাহেব অস্থির হয়ে বলো, কেন পাগলামি করছো? এটাই বুঝতে পারছি না আরিফ, এসব কি নির্লজ্জতা? মেয়েটা যদি প্রস্তুত না থাকে তুমি কেন জোর করছো ওকে?
আরিফ বাবার দিকে না তাকিয়েই বলে, আমি পদ্মর সাথে কথা বলছি বাবা। হঠাৎ আরিফ সবার সামনে পদ্মর হাত ধরে। বরফ শীতল হয়ে আছে পদ্মর হাত। পদ্ম চলো, আমার কিছু কথা আছে তোমার সাথে। এই বলে আরিফ পদ্মের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। উপস্থিত কারো মুখে কোনো কথা নেই। এমন অদ্ভুত বিয়ে তারা কোনোদিন দেখেনি। শুধু সুবাহান সাহেব রাগে লাল হয়ে দাঁতে দাঁত ঘষতে থাকে। পদ্মের ঘরে মুখোমুখি দাঁড়িয়ে আছে আরিফ আর পদ্ম। পদ্মর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরিফ। চোখ মুখ লাল হয়ে আছে পদ্মর, যেন একটু পরেই কেঁদে দিবে সে। আরিফ শান্ত স্বরে বলে, আমার দিকে তাকাও পদ্ম। পদ্ম তাকায় না, মাটির দিকে তাকিয়ে থাকে। আরিফ ওর চিবুক ধরে ওর মুখটা উপরে তোলে। এতদিনেও কি আমি তোমার কোনো ভরসার জায়গা হতে পারিনি পদ্ম? ঠিকঠাক উত্তর দাও তো। পদ্ম আস্তে আস্তে বলো, এমনটা কেন মনে হচ্ছে আপনার? যদি তাই হয় তুমি সিদ্ধান্ত কেন মেনে নিতে পারছো না? তোমার কি কোনো সন্দেহ আছে আমাকে নিয়ে? তাহলে বলো, নিজেকে আরও প্রমাণ করি আমি তোমার কাছে। পদ্ম আরিফের দিকে তাকিয়ে বলে, এসব কেন বলছেন আরিফ সাহেব? তাহলে আমাকে বিয়ে করতে অসুবিধাটা কোথায় তোমার? পদ্ম একটু দূরে যেয়ে বলে, অসুবিধা আছে এমন কিছু তো বলিনি, শুধু বলেছি হুট করে আপনার এমন সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। আমি মানসিকভাবে প্রস্তুত নই। কেন বুঝতে পারছেন না আপনি? আরিফ কিছুক্ষণ চুপ থাকে। হঠাৎ পদ্মর দিকে তাকিয়ে বলে, তুমি যদি সত্যি আমার হতে চাও তাহলে আমার এই সিদ্ধান্ত মেনে নাও। বেশ, তুমি যদি চাও বিয়ের পরেও এখানে থাকবে, তুমি থাকতে পারো। যেদিন তুমি মানসিকভাবে প্রস্তুত হবে আমার ঘরে যাওয়ার জন্য, সেদিন তুমি যাবে, কিন্তু আর আপত্তি করো না। পদ্ম অবাক হয়ে বলো, কিন্তু হঠাৎ কেন আপনি কাউকে কিছু না জানিয়ে আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এভাবে নিলেন? আমি জানবো না। আরিফ পদ্মর চোখের দিকে তাকিয়ে বলো, তুমি তো আমার পদ্মরানী। রানীকে কারো সামনে আর ছোট করতে চাই না আমি। শুধু এটুকু জেনে রেখো, আমি তোমাকে ভালোবেসে সিদ্ধান্তটাই নিয়েছি। তোমার যতই অভিযোগ আমার উপর তুমি করতে পারো, শুধু তোমার কাছে আমার অনুরোধ, তুমি রাজি হয়ে যাও। তোমার সব দুশ্চিন্তা তুমি আমাকে দাও, কোনো কষ্ট তোমার কাছে আসতে দেব না আমি। পদ্ম উত্তর দেয় না। সে এখনও মেনে নিতে পারছে না, কিন্তু আপত্তি জানানোর আর কোনো রাস্তাও পাচ্ছে না। ঘোর লাগা চোখে শূন্যর দিকে তাকিয়ে আছে সে। জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিন তার, অথচ কেমন এলোমেলো হয়ে আছে তার চিন্তা ভাবনাগুলো। ভীষণ কান্না পাচ্ছে তার। চিৎকার করে খেতে নিজেকে হালকা করতে ইচ্ছে করছে তার। একদিকে হঠাৎ করেই ভালোবাসাকে নিজের করে পাওয়ার আনন্দ, অন্যদিকে এই পরিবার ছেড়ে যাওয়ার কষ্ট। আর আনন্দ বা কষ্ট সব অনুভূতি কেমন ভোঁতা হয়ে তার ভিতরে দলা পাকিয়ে বসে থাকে। পদ্মের গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। তার এসবের দিকে একদম মন ছিল না। কুহু, পুষ্প আর মাহি প্রথমে জোর করলো, এরপর আরিফের বোনরাও তাতে যোগ দিল। হঠাৎ করে আংটি বদলের অনুষ্ঠানেই ভাইয়ের বিয়ে হয়ে যাবে, তারা ভাবতেই পারেনি। প্রথমে একটু অমত থাকলেও ফরিদা বেগম সহ আরিফের বোনরা মেনে নিয়েছে। পদ্মকে একটা হলুদ জামদানি শাড়ি পরানো হয়েছে। শাড়িটা পদ্মকে দিয়েছিল তার মামা পদ্মর কলেজের প্রথম পিকনিকে পরার জন্য। শাড়িটা তো সুন্দর যে পদ্ম একদিন পরেই রেখে দিয়েছিল যত্ন করে। জোহরা শাড়িটা পদ্মকে পরিয়ে দিয়েছে আজ। নিবিড় দৌড়ে যে গাঁদা ফুলের গহনা কিনে এনেছে। কুহু মনে মাধুরী মিশিয়ে পদ্মকে সাজিয়েছে। একটা ফুটন্ত হলুদ গোলাপের মতো লাগছে ওকে। উপস্থিত সবাই হতবাক হয়ে দেখছে তাদের হবু বউকে। সবাই প্রশংসায় পঞ্চমুখ। আরিফের দুইজন ফুফু শুধু মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। এমন অদ্ভুত বিয়ে আগে কখনো দেখেছিস? দেখিনি আর দেখতে চাইও না ভবিষ্যতে। আমার কি মনে হয় জানো তো, এইসব মামের চাল। দেখছো না কেমন ফকিরের দশা বাড়ি। এক আপ্যায়নী অতিথি বিদায় করতে এই চাল চেলেছে। রূপ দেখিয়ে আমাদের আরিফকে হাতে নিয়েছে। মেয়ে ভরা আসরে ঢং করলো যে রাজি না। যদি রাজি না হবে আরিফ ওকে কী বুঝালো ঘরের মতো, আর রাজি হয়ে গেল। কোনো একটা ঘাবলা তো আছেই। ঠিকই বলেছিস, সুবিধার মনে হচ্ছে না। আমাদের বংশের একমাত্র ছেলে, কোন পচা শামুকে সে পা কাটল। সুবহান সাহেব রাগে কাঁপছে। ছেলেটা তাকে এভাবে বিপাকে ফেলবে কোনোদিন ভাবতে পারেনি সে। একের পর এক তার বন্ধু আর কলিগরা এসে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। সুবহান সাহেবের কানে সেগুলো সূচের মতো বিচ্ছে। তবুও জোর করে মুখে হাসি টেনে রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। যে কোনোভাবে বিয়েটা ভাঙার বুদ্ধি করছে সে, কিন্তু আরিফ থাকতে তা অসম্ভব। অসভ্য মেয়েটা ছেলেটাকে জাদু করেছে, এসব ভাবতে ভাবতে আগে গজগজ করতে থাকে সে। তারা উদ্রম্বের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তার কেমন পাগল পাগল লাগছে। এমন অদ্ভুত পরিস্থিতিতে আগে কখনো পড়েনি সে। ইচ্ছে করছে বসে একটু কাঁদে, কিন্তু মেয়ের এমন দিনে মায়ের চোখের পানি মোটেই ভালো কথা নয়। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে সে। একটু পরপর মেয়েকে দেখছে সে পর্দার ফাঁক দিয়ে। কি সুন্দর লাগছে তার পদ্মকে। জোহরা কোথা থেকে যেন কাঁচা হলুদ জোগাড় করে তা বেটেছে। সবাই মিলে পদ্মর কপালে শুইয়ে দিচ্ছে সেই হলুদ বাটা। সে তারা চাইলেও যেতে পারছে না, কারণ এখন মেয়ের সামনে গেলে সে কেঁদে দেবে। মেয়েটা অস্থির হয়ে যাবে মায়ের কান্না দেখে। তাড়াতাড়ি করে সরে পড়ে সে পর্দার ফাঁক দিয়ে। গোলাটে লাগছে তার সব কিছু। মাঝে মাঝে হঠাৎই মেয়ের বাবার জন্য আফসোস হচ্ছে তার। এত সুখের সময় লোকটার কপালে লেখা নেই।
নিজের দোষে সবকিছু হারিয়েছে সে। আরিফ বেরিয়েছে অনেকক্ষণ, সবাইকে বলে গেছে বিয়ে কিছুক্ষণ আগে ফিরে আসবে। পদ্মকে গোসল করিয়ে নিজের ঘরে বসিয়েছে সবাই। কাঁচা হলুদ দিয়ে গোসল করানোর পর মেয়েটার চেহারা অদ্ভুত একটা দ্যুতি খেলে যাচ্ছে। পদ্মের চোখ জোড়া বারবার তার মাকে খুঁজছে। অনেকক্ষণ হলো মাকে দেখতে পায় না সে। মায়ের জন্য ভীষণ পরাণ পড়ছে তার। জীবনে অনেক ত্যাগ করে মানুষটা তাদের বড় করেছে। তার মেয়ে হয়ে কতটা সুখ তাকে দিতে পেরেছে সে জানে না। মেয়েদের এই অনুভূতিটা খুব অদ্ভুত হয়। একটা মেয়ে তখনই বুঝতে পারে যখন সে এই পরিস্থিতিতে পড়ে, তখনই বুঝতে পারে একটা নতুন পরিবেশে যাওয়ার ভয়, কাছের মানুষদের ফেলে যাওয়ার কষ্ট, সব মিলিয়ে সে এক আজব অনুভূতি। পদ্ম বারবার কেঁপে উঠছে সেই অনুভূতিতে। কুহুমাকে ডেকে নিয়ে যায়। ডেকেছিলাম আপা, ফুপু বলেছে সে নাকি অনেক ব্যস্ত, পরে আসবে। পদ্মের মন খারাপ। কি এমন ব্যস্ততা মায়ের যে মেয়ের কাছে আসার সময় পাচ্ছে না। অভিমান হয় পদ্মের, চলে গেলে তখন বুঝবে মা। আরিফের বড় বোন কুহুর দিকে তাকিয়ে বলো, কি গো তোমরা বোনেরা চুপ কেন? আপার বিয়ে আর তোমরা এভাবে বসে আছো? গান করো মেয়েরা, শুনেছি তুমি আর পুষ্প নাকি দারুণ গান করো। কুহু লজ্জা পেয়ে মাথা নিচু করে। নিবিড় দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার দিকে চোখ পড়তেই নিবিড় তাকে ইশারা দেয় গান করতে। সেই ইশারা চোখ এড়ায় না মাহির। দারুণ আনন্দের দিনেও অদ্ভুত একটা কষ্ট জাপটে ধরে তাকে। কুহু গান ধরে, বধূ বেশে কন্যা যখন এলো রে। পুষ্পও গলা মেলায় তার সাথে। পদ্ম আর সহ্য করতে পারে না, দুই হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কেঁদে দেয়। উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কুহু আর পুষ্প গান থামিয়ে ছুটে এসে পদ্মকে জড়িয়ে ধরে। নিবিড় আর মাহিও আসে, ওদের চোখেও পানি। সে এক স্বর্গীয় দৃশ্য। এই পরিস্থিতিতে শুধু একটা মেয়েই জানে তার কতটা কষ্ট হয়। পদ্ম জোর করে কান্না আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রাত 9:45। আরিফ এখনও ফেরেনি, তার ফোনটাও বন্ধ। সোবহান সাহেব বারান্দার এপাশ থেকে ওপাশ পায়চারি করছে বারবার। সবাই দুশ্চিন্তা করছে, কিন্তু কেউ প্রকাশ করছে না। ফরিদা বেগম একবার দরজার কাছে যাচ্ছে, আবার এসে নিজের জায়গায় বসছে। কেমন যেন ভিতর ভিতর ভীষণ অস্থির লাগছে তার। মায়ের মন তো অল্পতেই কেমন অস্থির লাগা শুরু হয়। পদ্মর অসহ্য লাগছে এই দুশ্চিন্তা। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তার। কোথায় গেলে মানুষটা? পদ্মর ভীষণ মাথা ঘুরতে থাকে। পায়ে শক্তি পায় না দাঁড়ানোর মতো। ওদিকে আকাশের অবস্থাও ভালো না, বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো সময় ঝড় আসবে মনে হচ্ছে। ঠান্ডা একটা বাতাস আসছে কোথা থেকে। পদ্ম উঠোনে যেয়ে দাঁড়ায়, অসম্ভব কান্না পায় তার। কেন মানুষটাকে এখন বাইরে যেতে হলো? আপা, জ্বর আসছে, ঘরের ভেতরে এসে বসো। তুই যা পুষ্প, আমি এখানেই থাকবো উনি না ফেরা পর্যন্ত। নিবিড় এসে দাঁড়ায় পদ্মর পাশে। পাগলামি করিস না আপা, আরিফ ভাই নিশ্চয়ই কোনো আটকা পড়েছেন, চলে আসবেন। তাই বলে ঝড়ের মতো তুই বাইরে থাকবি? পদ্ম চোখ লাল করে নিবিড়ের দিকে তাকায়। এখান থেকে যা তোরা, একদম আমাকে বিরক্ত করবি না। পদ্মর চোখের দিকে তাকিয়ে ওরা চুপ করে যায়। সেতারা দৌড়ে সে মেয়েকে জড়িয়ে ধরে বলে, এমন করিস না মা আমার, ভেতরে চল। পদ্ম কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকে, এরপর মাকে জড়িয়ে শক্ত করে চেপে ধরে শব্দ করে কেঁদে দেয় সে। মা, আরিফ সাহেবকে এনে দাও মা, আমার অসহ্য কষ্ট হচ্ছে। কোথায় গেল উনি? সেতারা কিছু বলতে পারে না, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ফরিদা বেগম এসে পদের পাশে দাঁড়ায়। পদের মাথায় হাত দিয়ে বলে, শান্ত হও মা, শুধু দোয়া করতে থাকো। পদ শান্ত হয় না, জ্বরের বেগ বাড়ে, সেই সাথে পদ্মের দম আটকানো কান্না বাড়ে। এক পর্যায়ে প্রবল জ্বর শুরু হয়ে যায়। পদ্মকে সবাই টেনে ঘরের মতো নিয়ে আসে। সোবহান সাহেব একটু ইতস্তত করে পদ্মের পাশে এসে বলে, কান্না বন্ধ করো, ও ফিরে আসবে। পদ্ম হাঁপাতে থাকে, তার মন কেমন কুডাকছে। বারবার সৈকত নামক লোকটার মুখ ভেসে আসছে তার মাথায়। সে চেষ্টা করছে সৈকতের চিন্তা ঝেড়ে ফেলে দিতে, কিন্তু পারছে না। যদি লোকটা আরিফ সাহেবের কোনো ক্ষতি করে? মাথার চুল চেপে ধরে পদ্ম। কেন মানুষটি সিদ্ধান্ত নিতে গেল? এখন যদি তার কিছু হয়ে যায়, কিভাবে ক্ষমা করবে সে নিজেকে? পদ্মর সামনে পৃথিবীটা দুলে উঠছে। চারিদিকে এতগুলো মুখ, কিন্তু কোথাও তার প্রিয় মুখটা নেই। ঝাপসা হয়ে আসে পদ্মর সামনে সবকিছু। ক্রমে শরীরের শক্তি কমে আসে তার। মাথা ঘুরে পড়ে যায় সেতারার ওপর। সবাই চিৎকার করে ওঠে, পদ্ম জ্ঞান হারিয়েছে। অনেকে মিলে যেন কাউকে অনেক রাগ করছে। যাকে রাগ করা হচ্ছে সে কিছু বলছে না। পদ্মের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে, তার শরীরে একটু শক্তি নেই চোখ মেলে তাকানোর। ডান পাশের পাতাটা আস্তে আস্তে নাড়ানোর চেষ্টা করে সে। কুহু চিৎকার করে বলে, আবার জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি সবাই এদিকে আসো। পদ্ম আস্তে আস্তে চোখ মেলে তাকায়, ঝাপসা হয়ে আসে তার চারদিক। চোখ মেলেই যাকে প্রথম দেখতে পায় সে আর কেউ নয়, তার প্রিয়তম আরিফ। পদ্মর মনে হচ্ছে সে এখনও স্বপ্ন দেখছে, তার ইচ্ছে করছে স্বপ্নটা আজীবন দেখে যেতে। সে আবার চোখ বন্ধ করে ফেলে। অদ্ভুত একটা ভালো লাগার শিহরণে আবেশিত হয়ে যায় তার শরীর। আর চোখ মেলতে ইচ্ছে করে না তার। চোখ মেললে যদি আরিফ সাহেব হারিয়ে যায়,
আরিফের পরনের খয়েরি পাঞ্জাবি ভিজে চুপসে গেছে। নিবিড় তাকে আর একটা পাঞ্জাবি এগিয়ে দেয়। আরিফ লাজুক মুখে হেসে বলে, এটা আমার প্রেমিকের প্রথম এবং শেষ উপহার। এটা পরেই বিয়ে করব। শেষ উপহার বলছি কারণ এরপর থেকে সে আবার প্রেমিকা থাকবে না, আমার স্ত্রী হয়ে যাবে। সোবহান সাহেব রাগে ছেলের দিকে তাকাতে পারছে না। এমন উজবুক একটা ছেলে কিভাবে বউ সামলাবে এটাই বুঝতে পারছে না সে। কিন্তু হঠাৎ করে পদ্ম নামের মেয়েটার জন্য তার ভিতর থেকে একটা টান কাজ করছে। সে জানে না কেন মেয়েটা তার ছেলের চিন্তায় এভাবে অজ্ঞান হয়ে গেল। সোবহান সাহেব চেষ্টা করছেন নিজের দুর্বলতা প্রকাশ না করতে। ফরিদা বেগম ছেলের হাত চেপে ধরে কাছে। কেন এভাবে আমাদের দুশ্চিন্তায় ফেলে দিলি বাবা তুই? আমাদের অবস্থা একবারও ভাবলি না তুই? আরিফ মাথা নিচু করে বলো, মা তোমার বৌমার জন্য একটা লাল কাতান শাড়ি কিনতে গিয়েছিলাম। ফেরার পথে জ্বরের মধ্যে পড়লাম। এক বজ্জাত পকেটমার কখন আমার পকেট থেকে ফোন চুরি করেছে টেরও পাইনি। ভুল হয়ে গেছে মা। ফরিদা বেগম ছেলে পেটে হালকা থাপ্পড় দিয়ে বলো, আজ তোর বিয়ে বলে কিছু বললাম না। মেয়েটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এমন বোকা ছেলে সবার সামনে লজ্জায় ফেলে দিয়েছে আমাদের। আরিফ কিছুই বলে না। তার প্রেয়সীর জন্য ভালোবাসা আরো কয়েক গুণ বেড়ে গেল। আরিফ চোখের পলক ফেলতে ভুলে গেছে কিছু সময়ের জন্য। লাল শাড়িতে তার পরিটাকে যে কি সুন্দর লাগছে। এই মেয়েটা তার বউ হবে ভাবতে খুশিতে চিৎকার করতে ইচ্ছে করে তার। পদ্ম এখনও রাগে তার দিকে তাকাচ্ছে না। শাড়িটাও পরতে ইচ্ছে করছিল না তার রাগে। জোহরা জোর করে পরিয়েছে। পদ্মর জন্য রাখা সেই হারটা জোহরা পরিয়ে দিয়েছে ওর গলায়। পদ্মর চোখ ফুলে লাল হয়ে আছে এখনো। সেই লাল চোখেই যেন ওকে হাজার গুণে সুন্দর লাগছে আরিফের চোখে। আরিফ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কাজী সাহেব রাগী গলায় বলল, জনাবের মর্জি হলে বিয়ে পড়ানো শুরু করি। এমন অদ্ভুত বিবাহ কোশমিন কালেও দেখিনি বাপু। কেবলই এসে নামাজ পড়ে চারটে খানা খেয়ে ঘুমানোর জন্য বিছানায় যাব। ঝড় বৃষ্টির জন্য ঠান্ডা আবহাওয়া। এই জনাব আমার বউ বাচ্চার সামনে দিয়ে ছো মেরে নিয়ে চলে আসলো। এই রাতেই নাকি সে বিয়ে করবে। এই লোক যার গলায় জ্বলবে তার জীবন শেষ। কাজী সাহেবের কথা আরিফ হেসে দেয়। আসলে সে কাজী সাহেবকে একরকম চ্যাংদোলা করে ধরে এনেছে। এই রাতে কাজী পাবে কোথায় এখন সে? পদ্ম আরিফের চোখে দিকে তাকিয়ে বিড়বিড় করে, বলল, জীবন শেষ নয় তো কি? তা আর বলতে। আরিফ ঠোঁট কামড়ে হেসে পদ্ম দিকে তাকিয়ে থাকে। রাত 11:25 আরিফ চিরদিনের জন্য পদ্মকে নিজের করে পায়। পদ্ম চোখ বন্ধ করে একটা শান্তির শ্বাস ছাড়ে। অদ্ভুত একটা ভালো লাগায় আর শান্তিতে শরীর জুড়িয়ে আসে তার। পদ্ম আর আরিফ বসে আছে মুখোমুখি। নীল রঙের হালকা আলোয় পদ্মকে মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী। আরিফ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। পদ্ম মাথা নিচু করে বসে আছে। তার সব কিছুই স্বপ্ন মনে হচ্ছে। একদিনের মতো জীবনের এত বড় পরিবর্তন কোনোভাবে বাস্তব মনে হচ্ছে না তার। একটু পরপর অদ্ভুত একটা আবেশে কেঁপে উঠছে, হয়তো সুখের বা হয়তো ভয়ের। ফরিদা বেগম কোনোভাবে বিয়ের পর তার বৌমাকে বাপের বাড়ি ফেলে রাখার পক্ষে ছিল না। বিয়েসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত 12টার বেশি বেজেছিল। ওই সময় বউ নিয়ে ফিরেছে সবাই। সেতারা মেয়ের সামনে আসতে পারেনি। পদ্ম চিৎকার করে কেঁদে মাকে ডাকছিল। তখন সেতারা ঘরের দরজা বন্ধ করে মুখে হাত চাপা দিয়ে কেঁদেছে। জোহরা, নিবিড়, কুহু, পুষ্প আর মাহি সজল চোখে বিদায় জানিয়েছে তাকে। হঠাৎ পদ্মের মতো ফুটে থাকা একটা ফুল ঘর থেকে চলে গেলে সেই ঘর যে শূন্য হয়ে যায়। একমাত্র ঘরের লোকগুলোই জানে শূন্য ঘরে থাকার কি কষ্ট। যে চলে যায় সে তো একটু কষ্ট নিয়ে হোক বা সুখের স্বপ্ন নিয়ে হোক চলেই যায়, কিন্তু যারা স্মৃতি আঁকড়ে সেই শূন্য ঘরে থেকে যায় তারা জানে একজন মানুষের উপস্থিতি এতদিন তাদের ঘরে কিভাবে বিস্তৃত ছিল। পদ্ম ধাতস্থ হতে পারছে না। বাড়ির সবার জন্য অসম্ভব কষ্ট হচ্ছে তার। সে কষ্টের সাথে অবশ্য সুখও আছে। অনেক কষ্ট, ঝড়ঝাপটা, মান অভিমানের পালা শেষ করে দুটি তৃষ্ণার্ত ভালোবাসার হৃদয় যখন কাছাকাছি আসে, অসহ্য রকম একটা সুখ চেয়ে যায় তাদের মধ্যে। এই সুখের কোনো সংজ্ঞা নেই। এই সুখের অপার্থিব স্বর্গ থেকে আসা সুখ। আমার দিকে তাকাবেন না পদ্ম। পদ্ম জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। ভীষণ ভয় করছে তার। যদি এটা স্বপ্ন হয় আর সে তাকালেই যদি স্বপ্নটা ভেঙে যায়, তার চেয়ে এভাবে যদি জীবনটা থমকে যায়, ক্ষতি কী? আরিফ একটু এগিয়ে এসে পদ্মের বাম হাতের উপর হাত রাখে। পদ্ম ঈষৎ কেঁপে সেদিকে তাকায়। প্রিয় মানুষের হাতের ছোঁয়া, তাও আবার একান্ত নিজের করে পাওয়া। পদ্ম ঘর থেকে বের হতে পারে না। তোমার জন্য একটা উপহার আছে পদ্ম। পদ্ম আস্তে আস্তে বলে, কী উপহার? একটু বসো। এই বলে আরিফ উঠে যায়। পদ্ম মনে মনে বলে, আপনিই তো আমার জীবনের সবচেয়ে বড় উপহার আরিফ সাহেব। আর তো কোনো উপহার চাই না আমি। আরিফ ফিরে এলো একটা রূপালি বক্স হাতে।
বক্সটা এত সুন্দর, মনে হচ্ছে বুঝি সত্যিই রূপর কারুকাজ করা একটা বক্স। পদ্ম উৎসুক চোখে তাকিয়ে বলো, কি এটা? আরে বক্সটা খুলে একজোড়া বালা বের করলো, সোনার বালা। বালাজোড়া দেখেই পদ্ম হতবাক হয়ে গেল। এই বালা আরিফের কাছে কিভাবে এলো? এটা তো সে তার মাকে দিয়েছিল বিক্রি করে, তার মামার দেনা শোধ করতে। মোজাম্মেল যখন মারা যায় তখন এটা বিক্রি করা হয়েছিল। এতদিন পর আরিফের কাছে এই বালাজোড়া কোথা থেকে এলো? পদ্ম অবাক চোখে আরিফের দিকে তাকায়। পদ্মর দিকে তাকিয়ে মুচকি হাসে আরিফ। এরপর পদ্মের হাত দুটো নিয়ে সেখানে সযত্নে বালা দুটি পরিয়ে দেয় সে। পরানো হয়ে গেলে সেখানে ঠোঁট ছোঁয়ায় আরিফ। পদ্মের শরীরের অদ্ভুত একটা শিহরণ বয়ে যায়, কিন্তু পদ্ম এখনও স্তম্ভিত হয়ে আছে। এই বালাজোড়া তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ। তার দাদির শেষ স্মৃতি ছিল এটা। তারা যখন বাড়ি ছেড়েছিল তার দাদি খুব যত্ন করে এটা তার হাতে দিয়ে বলেছিল, এটা রাখ বোন, কিছুই তো দিতে পারলাম না তোদের, আমার শেষ সম্বলটা তোকে দিলাম, যত্ন করে রেখে দিস। কিন্তু পদ্ম দাদির কথা রাখতে পারেনি। ওই সময় এটুকু ছাড়া মামার সম্মান রাখার মতো কিছুই ছিল না তার কাছে। বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়েছিল। পদ্ম কাঁপা কাঁপা গলায় বলো, আপনি এই বালা কোথায় পেয়েছেন আরিফ সাহেব? এটা তো আমি মাকে দিয়েছিলাম বিক্রি করে দেওয়ার জন্য। আরিফ পদ্মের চিবুক ধরে মুখটা উপরে তোলে। আরিফ কি তার রানের গায়ের গহনা অন্য কোথাও যেতে দিতে পারে? তার মানে বালা দুটো সেদিন আমি তোমার মায়ের কাছ থেকে কিনে নিয়েছিলাম। সেদিনই ঠিক করে রেখেছিলাম, যেদিন তুমি আমার ঘরের রানী হয়ে আসবে সেদিন নিজ হাতে তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দেব আমি। আজ দেখো, আমি আমার নিজেকে দেওয়া কথা রাখতে পেরেছি, আর কোনোদিন যেন এটা তোমার হাত থেকে খুলতে না দেখি। পদ্মের চোখের দুকুল ছাপিয়ে যায় পানিতে। যে মানুষটা তাকে এত ভালোবাসে, সে কোনোদিন তাকে বিন্দুমাত্র কষ্ট আর পেতে দিবে না মনে মনে ঠিক করে। নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে মনে হচ্ছে জীবনটা যেন এখানেই থমকে যায়। এই মায়া আর ভালোবাসার পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, সে ভাবতেই পারছে না। এত সুখ ফেলে কিভাবে যাবে সে। আরিফ তার বৃদ্ধাঙ্গুল দিয়ে পদ্মর চোখ মুছে দেয়। আজ থেকে তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হওয়ার আগে আমার অনুমতি নিতে হবে তোমার চোখের। আমি যদি না চাই তুমি কাঁদতে পারবে না। পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফিসফিস করে বলে, আর যদি এমন কিছু না হতো আরিফ সাহেব, আমি যদি আপনার ঘরে বউ হয়ে না আসতাম, কি করতে নেই বালাজোড়া? আরিফ হালকা হাসে। তার প্রিয়তমা তার সাথে মজা করছে সে বুঝতে পারছে। তারও একটু দুষ্টুমি করতে ইচ্ছে করলো। কি আর হতো, যে বউ হয়ে আসতো তার হাতে পরিয়ে দিতাম, হয়তো অনন্যা। পদ্ম রাগে চোখে আরিফের দিকে তাকায়। আরিফ শব্দ করে হেসে দেয় পদ্মের রাগ করতে দেখে। খুব শখ, তাই না? না, আমার তো শখ নেই। এখন তুমি যদি আরেকটা সঙ্গী চাও, আমার প্রিয়তমার আবদার তো ফেলতে পারি না। পদ্ম আরিফের দিকে চোখ তুলে তাকাতে আরিফ হেসে পদ্মের হাত ধরে ফেলে। পদ্মের চোখে চোখ রেখে বলে, আমার রাজ্য একটা, রানী হলেই আমার চলবে। কারণ তার মধ্যে আমি কোনো অপূর্ণতা খুঁজে পাই না, যার জন্য অন্য কারো কথা কখনো ভাবতে হয়। আরিফ অনেকটা কাছে চলে এসেছে পদ্মর। বুকটা ধক ধক করছে তার। চাঁদ দেখবে পদ্ম? খুব সুন্দর জ্যোৎস্না রাত, মেঘ ভাঙা চাঁদ খুব সুন্দর হয়। পদ্ম আস্তে আস্তে মাথা নাড়ে। কি ব্যাপার কুহু, তুমি এখানে বসে আছো যে একা একা? নিবিড়ের ডাক শুনে চমকে ওঠে কুহু। ঘুম না আসায় একা একা উঠোনে বসেছিল সে। জ্বর থেমে যাওয়ার পর অদ্ভুত সুন্দর চাঁদ উঠেছে। মোজাম্মেল বেঁচে থাকতে বলতো, শুক্লপক্ষের চাঁদ। বাবা বেঁচে নেই, কিন্তু বাবার কথাগুলো এখনো মনে পড়ে কুহুর। বাবার চলে যাওয়ার পরে প্রথম একই রকম কষ্ট হচ্ছে তার আপার জন্য। আপা যে তাদের মনে কতটা জায়গা নিয়েছিল সে আজ চলে যাওয়ার পর বুঝতে পারছে। সবাই এক এক করে ছেড়ে চলে যাচ্ছে তাদের ছোট্ট নীড়। হয়তো চাইলেও আর সবাই একসাথে বসে আড্ডা দেওয়া হবে না। হুটহাট বসবে না কোনো গানের আসর চাঁদনি রাতে। সবাই জীবনের তাড়নায় ব্যস্ত হয়ে যাবে। নিবিড় ভাই, ঘুমাননি যে? নিবিড় এসে বসে কুহুর পাশে। হঠাৎ খুব ভালো লাগতে শুরু করে তার। ভালোবাসার মানুষটার কাছে থাকলে সব কষ্ট দূর হয়ে যায়। ঘুম আসছে না কুহু, যদিও আমি বাড়িতে থাকি না, তবু আসার পর তো আপাকে পেতাম। যত মন খারাপ হোক, ক্লান্তি হোক, আবার মুখটা দেখে সব ভুলে যেতাম। এখন চাইলেই আপাকে দেখতে পারবো না। জীবন বুঝি এমনই হয় কুহু? কুহু উত্তর দেয় না, তার গলা ধরে আসে। আমাকে অনেক খাটতে হবে কুহু, অনেক। বড় চাকরি পেতে হবে, মা মামিকে অনেক ভালো রাখতে হবে। মানুষ দুটো তাদের সারাটা জীবন আমাদের পিছনে শেষ করে দিয়েছে। এবার তাদের ভালো থাকার ব্যবস্থা করতে হবে। পুষ্পর মাহিকে বিয়ে দিতে হবে। আপা বিয়ের পরেও আমাদের জন্য লড়ে যাবে, আর আমি স্বার্থপরের মতো শুধু নিজেকে নিয়ে ভাববো, তা হবে না। আমাকেও অনেক বড় হতে হবে সবাইকে ভালো রাখার জন্য।
কুহু মাথা নিচু করে মিটমিট করে হেসে বলল, শুধু পুষ্পর মাহির কথাই বলেন, আমার কথা ভাবলেন না বুঝি? নিবিড় অবাক হয়ে কুহুর দিকে তাকায়। শ্যামবতী মেয়েটা তো মিষ্টি কেন? পদ্মের বিয়ে উপলক্ষে হালকা সবুজ রঙে একটা শাড়ি পরেছিল মেয়েটা, এখনো পাল্টায়নি। নিবিড়ের মনে হচ্ছে রংটা বুঝি এই মেয়েটার জন্য বানানো হয়েছে। কাজল চোখের হরিণী। নিবিড় মুগ্ধ হয়। তোমাকেও বিয়ে দিতে হবে, কিন্তু পুষ্প আর মাহির মতো বিয়ে দিয়ে বিদায় দেব না, আমার কাছেই রেখে দেব। কুহু লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। ইস, লোকটা তো অসভ্য কেন, একদম কি লজ্জা নেই? কুহুকে লজ্জা পেতে দেখে নিবিড় ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা কি কখনো জানতে পারবে তার জন্য নিবিড় কতটা অস্থির হয়ে থাকে সবসময়? তার মায়াভরা দুইটা চোখ দেখার জন্য অনেক দুর্গম পথও সে পাড়ি দিতে পারে। কুহুর কোলের উপর রাখা হাত দুটো ধরে নিবিড়। কুহু কেঁপে ওঠে ভীষণ। ঘোর লাগা চোখে নিবিড়ের দিকে তাকায় সে। নিবিড় ভরাট গলায় বলে, প্রেয়সীর রূপ তো কোহিনূরের থেকেও দামি। তোমার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে আসতেও পারি। প্রিয়তমা আমার, সে তো অর্ধেক নারী আর অর্ধেক পরী। কুহু ঝরঝর করে কেঁদে দেয়। সারা জীবন অসুন্দর বলে অবহেলা পাওয়া মেয়েটা যে কোনোদিন কারো এতটা ভালোবাসা পেতে পারে সে বিশ্বাস করতে পারছে না। দূর থেকে তাদের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে মাহি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তার ভালোবাসার মানুষটা কিনা ভালোবাসে তার নিজের বোনকে, আর সে খুন অক্ষরেও টের পায়নি। কেন এত বড় ভুল করে ফেলল সে? এরপর কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সে বোন আর নিবিড় ভাইয়ের সামনে? নিবিড় ভাই কি ক্ষমা করতে পারবে তাকে? ক্ষণিকের আবেগে কত বড় একটা ভুল সে করে ফেলেছে, এর কি কোনো মাসুল দেওয়া সম্ভব? মাহি নিজের ওড়না দিয়ে মুখ চেপে ধরে। বোবা কান্না ঠেলে আসে ভেতর থেকে। বুকটা চিনচিন করে ব্যথা করছে তার। খুব ইচ্ছে করছে বাবাকে জড়িয়ে ধরতে। বাবার গায়ের গন্ধটা কতদিন পাওয়া হয় না। ফোপাতে ফোপাতে ফিসফিস করে বলে, বাবা, তোমার কাছে নিয়ে যাও আমাকে, আমার অসম্ভব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া। মেয়েটা চলে যাওয়ায় ঘুম নেই সেতারার চোখেও। সব কিছু কীভাবে এত তাড়াতাড়ি হয়ে গেল সে বুঝতেও পারছে না। মনে হচ্ছে সকাল হলেই বুঝি মেয়েটা স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করা শুরু করবে। এরপর ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেই বলবে, মা খুব খিদা পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। হয়তো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। মেয়েটা তাদের জন্য জীবনটা শেষ করে দিলে পরে কি গতি হতো তার। লাখ লাখ শুক্রিয়া যে আরিফের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তার জীবনের মতো যেন তার ছেলে মেয়েদের জীবন না হয়, সেই একটাই চাওয়া তার। অভাব থাকলেও তারা যেন মনের দিক থেকে সর্বোচ্চ সুখী থাকে। আজ নিজের বিয়ের দিনের কথাও খুব মনে পড়ছে তার। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার, সেদিন রাতেও এমন ঝড় বৃষ্টি হয়েছিল। পদ্মর বাবা বরযাত্রী সহ আসতে দেরি করছিল। সেতারার বাবা আর ভাই অস্থির হয়ে গিয়েছিল দুশ্চিন্তায়। সবাই বলছিল ঝড় একটা বাহানা, আসলে কালো মেয়ে বিয়ে করতে চায় না তাই আসবে না। সেতারার মনটা ভেঙে গিয়েছিল। ঠিক একইভাবে সে পদ্মের মতো জ্ঞান হারিয়ে ফেলেছিল। যখন জ্ঞান ফেরে তখন দেখে জ্বর থেমে গেছে। অদ্ভুত সুন্দর রূপর থালার মতো একটা চাঁদ উঠেছে আকাশে, যার মাতাল করা জ্যোৎস্নায় উঠোন আলোকিত হয়েছিল। সেতারা চোখ মেলে উঠোনের দিকে তাকাতে দেখে তার হবু সুদর্শন বর উঠোনের মাঝের প্যান্ডেলটায় বসে আছে বরের বেশে। সে যে কি সুন্দর অনুভূতি! সেতারা আজও মনে করে শিউরে ওঠে। এত কিছুর পরেও আজ সেই মানুষটাকে বড্ড মনে পড়ছে তার। পদ্মর ঘরে বসেছিল সেতারা। সে স্মৃতি মনে করতে জানালা দিয়ে বাইরে তাকাতেই চমকে ওঠে সে। শেষ প্রহরের চাঁদের আলোয় দুইটা উঠতি বয়সের মানব মানবী হাত ধরাধরি করে বসে আছে। চেতারার ভ্রম মনে হয় বুঝি সে আর পদ্মের বাবা বসে আছে। ভালো করে দেখতে জানালার পাশে এসে দাঁড়ায় সে। চাঁদের আলোয় উঠোনের শান করা জায়গাটা লম্বা ছায়া পড়েছে ওদের। নিবিড়কে মনে হচ্ছে একদম তার বাবা, আর ওটা যেন কুহু না, একদম যেন সেতারাই। সে ২৭ বছর আগের রাতটায় যেন ফিরে এসেছে। সেদিন রাতেও বিয়ের পর সে পদ্মের বাবার হাত ধরে ঠিক এই জায়গায় বসেছিল। সে হাত ধরতে চাচ্ছিল না লজ্জায়, লোকটাই জোর করে তার হাত ধরেছিল। কি এক অসীম সুখের বারবার হারিয়ে যাচ্ছিল সে। সেই অনুভূতি যেন এখনও জ্বলজ্বল করছে তার হৃদয় জুড়ে। ওরা কি অন্যের প্রেমে পড়েছে? সেতারার ঘোর লাগে। আজ সব কিছুতেই অসম্ভব অবাক লাগছে তার। নিবিড় তার বাবার মতো ভুল করবে না তো? যদি সত্যি মেয়েটাকে ভালোবেসে থাকে তাকে সারা জীবন আগলে রাখবে তো? এক পাগলা করা ভালোবাসা দিয়ে মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে তো? তার ভাইটার বড় আদরের মেয়ে কুহু, তার কোনো কষ্ট পেতে হবে না তো? রূপের কাছে হেরে যাবে তো ভালোবাসা? তার বেলায় যা হয়েছিল। হঠাৎ সে তারা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে ছেলের উপর বাবার ছায়া পড়তে দেয়নি কখনো।
সে শিক্ষা সে দেয়নি ছেলেকে যে একটা মেয়েকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তার মন ভেঙে দিবে। কখনোই সে এটা করবে না। তার 3 ছেলে মেয়ে কেউ তাদের বাবার মতো হয়নি। সে তারা কান্নার মধ্যেও হেসে দেয়। কি সুন্দর লাগছে ছেলে মেয়ে দুটোকে চাঁদের আলোয়, ঠিক যেন আকাশ থেকে দুটো পরীর বাচ্চা তাদের উঠোনে নেমে এসেছে। তার সামনে এত মায়াবতী একটা মেয়ে ছিল, আর সে টের পর্যন্ত পায়নি যে নিজের ছেলের জন্যই মেয়েটার থেকে ভালো কেউ হতে পারে না। মেয়েটার মতো দারুণ একটা মায়া আছে। সে তার বিশ্বাস তার ছেলে কোনোদিন এই মায়ার জাল থেকে বেরোতে পারবে না। ছেলেটা একটা চাকরি পেলেই জোহরার কাছ থেকে মেয়েটাকে চেয়ে নেবে সে ঠিক করে। জোহরা দিতে না চাইলে তার পায়ে পড়ে যাবে দরকার হয়, তবুও এই মেয়েটাকে তার চাই। সেতারার মনে হচ্ছে কুহু এখন গান করবে। এ বাড়ির অনেকেই জানে না কুহু কোথা থেকে এই গানের গলা পেয়েছে। সেতারার গানের কণ্ঠ কিন্নরি ছিল, কিন্তু পদ্মের বাবার কাছ থেকে চলে আসার পর সেই যে গান ছেড়ে দিয়েছে সে আর করেনি কখনো। কুহু এমন মায়াবী কণ্ঠ তার ফুপুর কাছ থেকেই পেয়েছে। আজ ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। সেদিন রাতেও সেতারা আকবরকে গান শুনিয়েছিল। মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল পদ্মের বাবা। সেই মায়াময় কণ্ঠে হারিয়ে গিয়েছিল সে। সেতারার মন বলছে কুহু এখনই গাইবে। পুরনো দিন যেন অতীত হয়ে তার সামনে ভাসছে। সেতারাকে অবাক করে দিয়ে কুহু গান ধরে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। সেতারা মূর্তির মতো কাঠ হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ঠিক এই গানটাই তো সে পদ্মর বাবাকে শুনিয়েছিল। এ কথা তো কুহুর জানার কথা নয়। সত্যি সেদিন সে ঘরের চাবি ভেঙে তাকে নিয়ে গিয়েছিল তাই। কোনোভাবে কি অতিথি ফিরে এসেছে আবার? কিন্তু তা কিভাবে সম্ভব? সেতারা জানালার গ্রিল ধরে অবাক চোখে ওদের দিকে তাকিয়ে থাকে। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে চাঁদের আলোয় নিবিড় কুহুর নয়, আকবর আর সেতারা বসে আছে, দুজন দুজনের দিকে আকুলতার দৃষ্টি দিয়ে। ঘরে যাবেন আপাতত? চাঁদ দেখতে খুব ভালো লাগছে আরিফ সাহেব। আরিফ ঠোঁট কামড়ে হেসে বলো, চাঁদ দেখতে ভালো লাগছে নাকি ঘরে যেতে ভয় করছে? পদ্ম অবাক হয়ে আরিফের দিকে তাকিয়ে বলো, কিসের ভয়? ঘরে গেলেই বুঝবে কিসের ভয়। আরিফের ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায় পদ্ম। কান গরম হয়ে ওঠে তার। সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। বেশ, তোমার যদি ঘরে যেতে ভয় লাগে তাহলে এখানেই। চুপ। আরিফ হাসে। পদ্ম লজ্জায় লাল হয়ে কাঁপতে থাকে। বিশাল ছাদের এক কোনায় বসে দুজন দুজনের খুব কাছে বসে আছে। পদ্ম তার মাথাটা আরিফের কাঁধে রাখে। আরিফ টের পায় পদ্মের চোখের পানিতে তার পাঞ্জাবি ভিজে যাচ্ছে। আরিফ তাকে থামায় না, কাঁদতে দেয়। অপরিসীম সুখে মানুষ কাঁদে, এই কান্না আটকাতে নেই। এই কান্না মানুষকে আরও সুখের স্রোতে ভাসিয়ে দেয়। পদ্ম, বলুন, তোমার কি আমার উপর কোনো রাগ আছে? আছে। তাই তো কী রাগ আছে বলো তো? আপনি আমাকে এত ভালোবাসছেন যে আমি নিজেই নিজেকে ভালোবাসার সুযোগ পাচ্ছি না। একটা অফুরন্ত সুখের স্রোতে আমি ভেসে যাচ্ছি প্রতিনিয়ত। আমি খড়কুটো আঁকড়েও নিজেকে সেই স্রোত থেকে বাঁচাতে পারছি না। তুমি আমার শিকড় পদ্ম, একটা ভেসে যাওয়া ভগ্ন হৃদয়ের প্রেমিকে তুমি তোমার শিকড় দিয়ে আঁকড়ে রেখেছ। কষ্টের স্রোতে না, তোমাকে সুখের স্রোতে ভাসতে হবে আমার সাথে। আমাকে ছেড়ে কখনো যেও না পদ্ম। শিকড় ছাড়া যে আমি ডুবে যাব, আর না হয় ভেসে যাব কচুরিপানার মতো। পদ্ম মাথা তুলে আরিফের দুহাত আঁকড়ে ধরে নিজের হাতের সাথে আরিফের হাতের উপর ঠোঁট ছোঁয়ায়। সেই নরম স্পর্শে আরিফ শিহরিত হয়। 2 আঙুল দিয়ে পদ্মর চিবুক তুলে তার মুখের কাছে টেনে আনে। প্রিয়তমা, এই রাত আমাদের কাছে আসার রাত, আমাদের ভালোবাসার রাত। দুটো মাতাল হৃদয় কাছাকাছি এসে দুজনের এক হয়ে যাওয়ার রাত। আজ তোমার মধ্যে আমি আর আমার মধ্যে তুমি হারিয়ে যাবে। নিজেদের অস্তিত্ব খুঁজতে যেয়ে আবার প্রেমে পড়ব দুজন। দুনিয়া দেখবে তীব্র ভালোবাসা কখনো হেরে যায় না। উপরান্তের মতো খুঁজেছি তোমাকে প্রতিনিয়ত। চাতক পাখির মতো চেয়ে রয়েছি তোমার পথের দিক চেয়ে। কত শত রাত নির্ঘুম কাটিয়েছি তোমার ওই মায়াভরা চোখের কথা ভেবে। আমার পরীর মতো প্রেয়সী, আজ তুমি এসে আমার শূন্য হৃদয়কে পরিপূর্ণ করেছ। যে হৃদয় তোমার এক ফোঁটা ভালোবাসার বৃষ্টির জন্য খাখা করেছিল, তুমি এসে অপর ভালোবাসা সেই হৃদয় শান্ত করেছ। তোমাকে কথা দিচ্ছি, এই হৃদয় যতদিন আমার অস্তিত্বের জানান দিবে, ততদিন সেখানে শুধু একটাই নাম লেখা থাকবে, পদ্ম, পদ্ম এবং পদ্ম। পদ্ম কোনো কথা বলতে পারে না। তার সত্তা এখন অদ্ভুত ভালো লাগায় আর ভালোবাসায় ডুবে আছে। বহুদিনের পিপাসা আজ মিটাবে দুজনে দুজনকে কাছে পেয়ে। এটা সেই ভালোবাসার স্রোত, যে স্রোতে আজ দুইজনেই ভেসে যেতেও কোনো আপত্তি নেই। ওদের মাথার উপর একটা রাতজাগা পাখি উড়ে যায় নিঃশব্দে, যেন পাখিটাও জেনে গেছে 2টি মাতাল হৃদয় শান্ত হবে এখন।